আমি মঞ্জুরুর রহমান সরকারি চাকরি করি। আমি প্রায় ২৪ বছর আগে বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্যাডারে যোগদান করেছি। আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলা সাহিত্যের একজন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পরবর্তী সময়ে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে এসেছি এবং এ পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সচিবালয় এবং আনুষঙ্গিক অনেকগুলো প্রতিষ্ঠানে আমার পদবি অনুযায়ী যেখানে কাজ করা যায় সেখানে আমি কাজ করেছি ইতিপূর্বে। এই কাজ করতে গিয়ে আমি ২০০৯ সালে কাজ করার সুযোগ পাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংক্রান্ত, কপিরাইট সংক্রান্ত যে অফিসটি আছে বাংলাদেশ সরকারের, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে, সেই অফিসের প্রধান হিসেবে আমি প্রায় ৩ বছর কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে আমার ২৪ বছরের চাকরি জীবনের এই ৩ বছরের সময়কাল অত্যন্ত উল্লেখযোগ্য আমার জন্য। কারণ ওখানে কাজটাই হচ্ছে মূলত বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে মানুষের অধিকার, কিভাবে একজন ক্রিয়েটিভ মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারে সেই বিষয় সম্পর্কে মানুষকে জানানো এবং নিজে অবহিত হওয়া। এবং সেই বিষয়ের সম্পর্কে যদি কথা বলতে যাই তাহলে আমি এইভাবে বলবো যে আমরা যারা মানুষ তারা মূলত দু ধরনের সম্পদ নিয়ে জীবন ধারণ করি। একটি হচ্ছে বস্তুগত সম্পদ, আর একটি হচ্ছে মেধা সম্পদ। বস্তুগত সম্পদ বলতে বোঝায় বাড়ি, গাড়ি, অর্থ, টাকা কড়ি, আমরা যা স্পর্শ করতে পারি তার অনেক কিছু হচ্ছে বস্তুগত সম্পদ। এর বাইরে আরেকটি সম্পদ আছে যেটাকে আমরা বলতে পারি যে মেধা সম্পদ। এই মেধা সম্পদের আবার অনেকগুলো স্তর আছে। যেমন আমরা যখন প্যাটেন্টের কথা বলি তখন মেধা সম্পদের প্রসঙ্গ আসে, আমরা যখন ডিজাইনের কথা বলি তখন মেধা সম্পদের কথা আসে, আমরা যখন ট্রেডমার্কের কথা বলি, সার্ভিস মার্কের কথা বলি, আমরা যখন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের কথা বলি, আমরা যখন বিজনেস সিক্রেসির কথা বলি তখন মেধা সম্পদের প্রসঙ্গ আসে। এই যে মেধা সম্পদ, এরও আবার দুটো ভাগ আছে। একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, আমি যাদের নাম বললাম। এর বিপরীতে আছে শিল্প, সাহিত্য, সঙ্গীত, কম্পিউটার, সফটওয়্যার। এই যে সম্পদ আছে, এর যে অধিকার আছে, এইটাকে বলা হয় কপিরাইট। এবং এই ধারণার সূচনা কিন্তু অনেক কাল আগে, ১৪৫০ সালে যখন ইউরোপে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হলো, তখন থেকে এই ধারণাটি প্রিন্টিংয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে সূচনা হলো। অন্যদিকে ১৯বিংশ শতাব্দীতে যখন ফনোগ্রাম প্রডিউস হওয়া শুরু হলো, যখন রেকর্ড আবিষ্কার হলো, তখন সঙ্গীতের ক্ষেত্রে কপিরাইটটা যে কী সেই বিষয়টা। এখন এই যে কপিরাইটের বিষয়টা, কপিরাইট আন্তর্জাতিক যে রীতিনীতি আছে বার্ন কনভেনশন অনুযায়ী যখন একজন লেখক লিখলেন, কেউ গল্প লিখছেন, কেউ কবিতা লিখছেন, একজন পেইন্টার ছবি আঁকছেন, তিনি যখন এই কর্মটি সম্পন্ন করলেন তখনই সঙ্গে সঙ্গে অটোমেটিক তার কপিরাইটের তিনি মালিক হলেন, সত্ত্বাধিকার হলেন। অর্থাৎ এই কপিরাইটের বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে অথবা আনুষ্ঠানিকভাবে কোনো অফিসে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তবে রেজিস্ট্রেশন করলে ভালো, অনেক আইনানুগ সুবিধা অর্জন করা যায়। অর্থাৎ আমি যদি বোঝাতে চাই যে এই যে মেধা সম্পত্তির বিষয়টা, লিটারারি যে বিষয়টা, যিনি আবিষ্কার করলেন অথবা যিনি লিখলেন, যিনি তৈরি করলেন, কেউ ফিল্ম তৈরি করলো, এই যে বিষয়টা, এইটা হচ্ছে কপিরাইট। এই কপিরাইটের মেয়াদটি কখন, যিনি সৃষ্টি করলেন তারপর থেকে যতদিন তিনি বেঁচে আছেন ততদিন, এবং তার মৃত্যুর পর বাংলাদেশি আইন অনুযায়ী ৬০ বছর, তবে বার্ন কনভেনশন অনুযায়ী ৫০ বছর। তবে পৃথিবীর অনেক দেশ তাদের নিজস্ব আইন এইটি বাড়িয়েছে, কমিয়েছে, কিন্তু ৫০ বছরের নিচে পৃথিবীর কোনো দেশেই নেই এই কপিরাইটের মেয়াদ। অর্থাৎ কপিরাইটের আবার দুটো দিক আছে। একটি হচ্ছে অর্থনৈতিক, এই যে মেয়াদের কথা বললাম, এই মেয়াদটা হচ্ছে তিনি ওখান থেকে কীভাবে ব্যবসা করবেন, কিভাবে অর্থকরী উপার্জন করবে, সেই কথাটা। কপিরাইটের আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে মরাল রাইট। মরাল রাইট কিন্তু কোনো সময় দিয়ে নির্ধারিত নয়। এটি হচ্ছে যা সৃষ্টি হলো
সেই সৃষ্টি যতদিন সভ্যতা টিকে থাকবে, যতদিন মানুষ টিকে থাকবে, ততদিন কিন্তু মরাল রাইট থাকবে। মরাল রাইট আবার দুটো পার্ট, একটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি, আর একটা হচ্ছে রাইট অফ ইন্টিগ্রিটি। রাইট অফ প্যাটার্নিটি হচ্ছে আমি যখন রবীন্দ্রনাথের লেখা কোথাও উদ্ধৃত করব, অবশ্যই রবীন্দ্রনাথের নাম ওখানে থাকবে, নজরুলের নাম ওখানে থাকবে, হোমারের নাম ওখানে থাকবে, শেক্সপিয়রের নাম ওখানে থাকবে, অর্থাৎ যিনি স্রষ্টা তার কর্মের সঙ্গে নামটি উদ্ধৃত হবে। এটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি। বিপরীত দিকে হচ্ছে আমি যখন কারো এই সৃষ্টি ব্যবহার করব, তখন সেটি কখনো মূল স্রষ্টার সুনামকে ক্ষুণ্ণ করে এইভাবে এটা বিকৃতভাবে উপস্থাপন করতে পারবো না। আমরা রবীন্দ্রনাথের কোনো গানের সুর বিকৃত করতে পারবো না, আমি কোনো লালনের সুর বিকৃত করে সেটি পারফর্ম করতে পারবো না, যাতে করে মূল যিনি স্রষ্টা তার সুনাম যাতে ক্ষুণ্ণ হয়। এটা হচ্ছে রাইট অফ ইন্টিগ্রিটি। আমরা অনেক জায়গায় দেখি যে আমরা গবেষণার নামে আমরা পরীক্ষামূলকভাবে অনেক গানের সুর পরিবর্তন করি। আমি জয়নুল আবেদিনের একটি ছবি ব্যবহার কোথাও করব, আমাকে লক্ষ্য রাখতে হবে প্রিন্টিংয়ের সময় যেন তার যে রঙটি ছিল, যে রঙটি অনেক দর্শকের মনের মধ্যে গেঁথে আছে, কিন্তু আমি বিকৃতভাবে অন্য একটি রং অথবা গাঢ় যেটা ছিল সেটাকে আমি হালকা করে ফেললাম। অনেকের মনে হবে যে এই ছবিটা তো আসলে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন এইভাবে ব্যবহার করেননি, অর্থাৎ তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এইটা আমি করতে পারি না। এই যে বিষয়গুলো, এগুলি হচ্ছে কপিরাইট। এখন কপিরাইটের সঙ্গে নিবিড় আরেকটি সম্পর্ক আছে, সেটাকে বলা হয় রিলেটেড রাইট। এই রিলেটেড রাইটটা কি? রিলেটেড রাইট মূলত হচ্ছে গানের ক্ষেত্রে এবং চলচ্চিত্রের ক্ষেত্রে এবং আরও আনুষঙ্গিক কিছু বিষয়ের জন্য। রিলেটেড রাইট হচ্ছে, যেমন আমি গানের কথাই বলি, যিনি গান লেখেন অর্থাৎ কথা যিনি লেখেন, যিনি গীতিকার, তার রাইটটা হচ্ছে কপিরাইট। যিনি সুর করলেন সেই গানের, সেই যে অধিকার তার, সেইটা হচ্ছে কপিরাইট। কিন্তু যিনি পারফর্ম করলেন, যিনি গান লিখলেন না, সুর করলেন না, কেবল গানটি গেয়ে গেলেন, তার যে অধিকার, এইটাকে বলা হয় রিলেটেড রাইট। রিলেটেড রাইট আরেকটা পর্যায়ে আছে, এই গান যখন ফনোগ্রামে আসলো, যিনি রেকর্ড করলেন, এই যে রেকর্ড যিনি তৈরি করলেন, যিনি প্রডিউস করলেন, তার যে রাইটটা, সেটা হচ্ছে রিলেটেড রাইট। তৃতীয় হচ্ছে যে এই রেকর্ডটা যখন রেডিও, টেলিভিশন অথবা অন্য কোনো চ্যানেলে বাজবে, মাধ্যমে যখন এটি ব্যবহার হবে, তখন সেই মাধ্যম যারা এটি প্রচার করছেন তার একটি অধিকার আছে। এই যে পারফর্মার, ফনোগ্রাম প্রডিউসার এবং ব্রডকাস্টার, এই তিনজনের যে রাইট, সেইটি হচ্ছে রিলেটেড রাইট। এখন আমরা সমাজে কি দেখছি? আমরা দেখছি যে কারো লেখা অন্যের নামে ছাপা হচ্ছে, অথবা যার অধিকার, যিনি গল্প লিখেছেন, যিনি উপন্যাস লিখেছেন, তার অনুমতি না নিয়ে কেউ একটি বই ছাপলো। আপনি বাংলাদেশের অনেক বাজারে, অনেক ফুটপাতে দেখবেন যে দেশের হয়তো পরিচিত লেখকদের বই তারা ছেপে অথবা ফটোকপি করে, বাধাই করে বিদেশি বই একদম হুবহু ছেপে ওখানে বিক্রি করছে, কিন্তু মূল যে লেখক আছেন তার কোনো অনুমতি নেই। আপনি ফুটপাতে দেখবেন 20 টাকাতে গানের সিডি পাওয়া যায়, কিন্তু এইটি কোনো অনুমোদিত ফনোগ্রাম প্রডিউসার সেটি তৈরি করেন নেই। ফনোগ্রাম হয়তো একটি তৈরি করেছেন, সেটা থেকে কপি করে নকল লেভেল লাগিয়ে এটি বাজারে বিক্রি হচ্ছে। এই যে এটাকে বলা হয় পাইরেসি বা কাউন্টারফিট। এই যে অনুমতি ছাড়া বাজারে যে জিনিসগুলো আসছে, এগুলো কিন্তু কপিরাইটের দৃষ্টিতে আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা কারো কাছ থেকে একটি কলম নিয়ে যদি ব্যবহার করি, আমরা তার অনুমতি নিই যে ভাই আপনার কলমটা দিয়ে আমি একটি স্বাক্ষর দেব। এটি হচ্ছে সভ্য মানুষের, শিক্ষিত মানুষের, সচেতন মানুষের অধিকার। কিন্তু আমরা কি দেখছি? আমার কবিতার বই হয়তো আরেকজন ছেপে ফেলেছেন, আমার গানের সিডি আরেকজন করে ফেলেছেন, আমার যিনি প্রডিউসার ফিল্ম তৈরি করছেন তার অনুমতি ছাড়া সেটি সিডিতে বাজারে বিক্রি করছি। তেমনিভাবে খুব নামি দামি ব্র্যান্ডের কোনো দ্রব্যাদি আছে, সেটা কিন্তু নকল বাজারে চলে আসছে। যেমন কোকাকোলা, আমি যদি কোকাকোলা বাজারে এরকমটা পাই যেটা মূল কোকাকোলা কোম্পানি তৈরি করেনি, কোকাকোলা যে গায়ের লেখাটি আছে এটা কিন্তু ট্রেডমার্ক। এই ট্রেডমার্ক তাকে কিন্তু অর্জন করতে হয়েছে অনেক সাধনা দিয়ে, অনেক শ্রম দিয়ে। কিন্তু আমি ইচ্ছা করলেই অন্য কোনো পানীয় দ্রব্যের বোতলের গায়ে কিন্তু আমি এই কোকাকোলা লিখতে পারবো না, মূল যে কোম্পানি, মূল যারা মালিক আছে তাদের অনুমতি ছাড়া। এই যে বিষয়গুলো, এগুলো সবই হচ্ছে আসলে মেধা সম্পদ। বলা হয়ে থাকে আধুনিক পৃথিবী, বর্তমান সভ্য পৃথিবী বলে যে গত শতাব্দী ছিল আইটির যুগ, আর এই শতাব্দীটি হচ্ছে আইপির যুগ। এবং এই আইপি দিয়ে কিন্তু আমরা অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড করি, আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। যিনি মূল এটার স্রষ্টা তিনি লাভবান হন, তার স্বাচ্ছন্দ্য আসে।
এবং মানুষ প্রাণিত হয়, অনুপ্রাণিত হয় এবং অর্থনীতিকে ঋদ্ধ করবার জন্য তারা ক্রমাগত কাজ করে যায়। সুতরাং আমরা যদি এই বিষয়গুলো ভালো করে জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি কী, কপিরাইট কী, ট্রেডমার্ক কী, এই বিষয়গুলো আমরা যত জানব, যত বেশি আমরা সৃষ্টিশীল মানুষের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল বিষয় কেনবার চেষ্টা করবো। যেমন সফটওয়্যার আমরা এখন নকল ব্যবহার করছি অনেক জায়গায়, কিন্তু এটা উচিত নয়। দেখা যাচ্ছে কি আমাদের অনেক মেধাবী ছেলেরা সফটওয়্যার তৈরি করছে, তার এটি নকল হয়ে গেল, বাজারে সস্তায় চলে গেল, তখন হয়তো সে ওখান থেকে লাভবান হচ্ছে না, অর্থাৎ অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কিন্তু একদিন এই ক্রিয়েটিভ কাজ থেকে দূরে চলে যাবে, অথবা পৃথিবীর যে প্রান্তে তার এই শ্রমের, তার মেধার মূল্য পাবে সেখানে কিন্তু চলে যাবে। ফলে কি হবে, দেশ থেকে মেধাবী লোকরা যখন চলে যাবে আমরা কিন্তু মেধাশূন্যতার একটা অবস্থার মধ্যে পৌঁছে যাব, এবং এটি আমাদের জন্য জাতীয়ভাবে এটি অত্যন্ত ক্ষতিকর। এখন আসা যাক প্রযুক্তির সঙ্গে এই মেধা সম্পদের কী সম্পর্ক। আমি বলবো যে প্রযুক্তির সঙ্গে এই মেধা সম্পদের অত্যন্ত নিবিড় সম্পর্ক। আমরা যদি গত এক দশক বা তার একটু পেছন থেকে আসি, তাহলে যদি বলি যে আমরা দুটো স্পষ্টত দুটো যুগের মাঝে বসবাস করছি। একটি হচ্ছে অ্যানালগ যুগ, অপরটি হচ্ছে ডিজিটাল যুগ। অ্যানালগ যুগীয় মেধা সম্পদ ছিল, তার প্রতি মানুষের শ্রদ্ধা ছিল, তার বিরুদ্ধে কিছু অবজ্ঞা ছিল, অথবা সেটাকে আত্মসাৎ করবার প্রচেষ্টা ছিল। কিন্তু এখন আমরা যখন ডিজিটাল যুগে প্রবেশ করলাম, তখন কিন্তু অনেক কিছু পাল্টে গেছে। এখন রেডিও ডিজিটাল, টেলিভিশন ডিজিটাল, মোবাইল তো ডিজিটালের অসাধারণ সম্প্রসারণ হয়েছে। এই যে সবগুলো বিষয়, এর মধ্যে কিন্তু মেধা সম্পদের অসাধারণ একটি সমন্বয় আছে। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমার হাতে যে মোবাইল সেটটি আছে, এই সেটটি যিনি আবিষ্কার করেছেন, এটি কিন্তু একটি প্যাটেন্ট বা আবিষ্কার, এবং যিনি আবিষ্কার করেছেন তিনি কিন্তু বলেছেন, লিটারেচার দিয়েছেন যে এটি কিভাবে শিল্প সম্মতভাবে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন করে এটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটি প্যাটেন্ট। আপনি যদি সেটের কথা বলেন, আপনি নোকিয়ার এক রকমের সেট, মটোরোলার এক রকমের সেট, আরও অন্য যে সেটগুলো আছে, তাদের প্রত্যেকের ডিজাইন কিন্তু আলাদা। এই ডিজাইনটা অন্য কিছু নয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। এই যে যারা যে ডিজাইনটি তৈরি করেছে, আপনি টেলিভিশনের ক্ষেত্রে বলেন, অথবা একটা ফ্যানের কথা বলেন, একটা দেয়াল ঘড়ির কথা বলেন, একটি হাত ঘড়ির কথা বলেন, এই যে বিষয়টা, আমি মোবাইলের কথাই আসি, কারণ একটি মোবাইলের মধ্যেও কিন্তু অনেকগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে। এটাতে যেমন প্যাটেন্ট আছে, এর একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনও আছে। পাশাপাশি আমি যখন বলছি নোকিয়া, আমি যখন বলছি মটোরোলা, আমি যখন বলছি স্যামসাং, তখন ওইখানে যে লেখা আছে যে মটোরোলা অথবা অন্য কিছু নামটা এমনভাবেই সবাই এটা দেখলে চিনতে পারে। তার অর্থটি হচ্ছে কি, এইটা হচ্ছে ট্রেডমার্ক। আমি ট্রেডমার্ক কেন ব্যবহার করছি, আমার একটি আস্থা আছে, আমি জানি যে কোন ব্র্যান্ড বা কোন লগোটা, কোন ট্রেডমার্কের দ্রব্য কত বেশি উন্নত, আমি সেইটাই কিন্তু বাজারে গিয়ে করব। বাজারে হয়তো অনেক এগুলোরও নকল আছে, কিন্তু আমি যখন নকলটা ধরতে না পারবো তখন কিন্তু আমি প্রতারিত হব, আমি একদম ভোক্তা হিসেবে কিন্তু আমি ঠকে গেলাম। এই যে মোবাইলে বললাম তিনটি জিনিস, এরপরে কি আছে, মোবাইলের ভিতরে কিন্তু একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের যে অধিকার, এটা কিন্তু কপিরাইট। অর্থাৎ আমি আমার হাতের মুঠোয় অথবা পকেটে কিন্তু এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির 3-4টা জিনিস নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আমি কিন্তু মোবাইলের মধ্যে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করে আমি কিন্তু হাঁটছি। এই যে বিষয়গুলো, এই যে প্রযুক্তির যে উন্নয়ন, আপনি যদি গত 10, 15, 20 বছরে এগুলো কিন্তু ছিল না। আপনি 15 বছর আগে হিসেব করে দেখেন যে সবার হাতে মোবাইল ছিল না। তখন মোবাইল বাজারে এসছে, তখন একটি সেটের দাম আপনি ব্যবহার করতে গেলে আপনাকে 1 লক্ষ থেকে 1,25,00,000 পর্যন্ত অর্থ ব্যয় করতে হয়েছে। সবার পক্ষে এটি কিন্তু সম্ভব ছিল না। কিন্তু দিন যত এগোচ্ছে, প্রযুক্তি যত এগোচ্ছে, এখন কিন্তু খুব সাধারণ মানুষকেও আপনি তাৎক্ষণিকভাবে ঢাকায় বসে খুলনায় কথা বলতে পারছেন, আপনি চিটংয়ে কথা বলতে পারছেন, বিদেশে কথা বলতে পারছেন। অর্থাৎ প্রযুক্তি কিন্তু আমাকে সারা পৃথিবী আমার চোখের সামনে নিয়ে এসছে। আমার টেবিলে এখন যে ইন্টারনেট, কম্পিউটারের মাধ্যমে যে ইন্টারনেট, আমি ক্লিক করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে পৃথিবীর যে কোনো জায়গায় মানে আমি কথা বলতে আমি যোগাযোগ করতে পারছি। এই যে যোগাযোগটা, আমি যে আমেরিকায় যে ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইলেকশন হচ্ছে আমেরিকাতে আজকে, সেটা কিন্তু, এবং ফলাফল কিন্তু আমি দ্রুত পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা প্রযুক্তি ক্ষেত্রে যত এগিয়ে গেছি, এটি
সামষ্টিক মানুষের, সারা পৃথিবীর মানুষের একটি মেধার অবদান বলে আমরা বিশ্বাস করি। সেজন্যই আমাদের উচিত হবে এই মেধা সম্পদের মালিককে সম্মান করা এবং এই যে অগ্রগতি, এই অগ্রগতিকে সাফল্যের আরও 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 অনেক দূর চূড়ো পর্যন্ত পৌঁছে দেয়া।